দেখুন, আরজিকরের ঘটনা ভয়ঙ্কর ঘটনা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্য আমরা সবাই তার কড়া নিন্দা করেছি। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন কলকাতা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে। মৃতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সমবেদনা রেখেও বলছি, ওনারা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন। কলকাতা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে ধরলো, ওনারা বললেন উই ওয়ান্ট সিবিআই, ওনারা গেলেন সিবিআই চাইতে, তো সিবিআই তদন্ত হয়েছে। এবার সিবিআই যদি পুরোটা তদন্ত করে কলকাতা পুলিশের, যাকে কলকাতা পুলিশ ধরেছে সেই ধরাটাকে ন্যায্য বলেন, সেটা আবার ওনারা মানতে পারছেন না। এটা কি করে হতে পারে? তদন্ত এবং বিচার, এই গোটাটা তো দেখছিলেন সুপ্রিম কোর্ট। তখন শুনানি হয়েছে, তখন তো তাদের পূর্ণ সুযোগ ছিল সুপ্রিম কোর্টে সমস্তটা বলার। ফলে কিছু রাজনৈতিক অতৃপ্ত আত্মা, তারা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে এই অভয়ার বাবা মার যে আবেগ, সেই আবেগকে বিপথে চালিত করতে এই গোলমালটা পাকাতে নেমেছে। এখন সাক্ষ্য শেষ হয়ে গেছে, সাজা ঘোষণার মুখে এখন বলছে নতুন করে তদন্ত চাই। তাহলে কি কেউ বা কারা সঞ্জয় রায়কে বাঁচাবার চেষ্টা করছেন? এবার সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার, তার মা বাবা দ্বারস্থ হলেন সিবিআই তদন্তে। যেখানে যেখানে অসঙ্গতি রয়েছে সেই জায়গায় সেটার দাবি জানিয়ে, অর্থাৎ অসঙ্গতি দূর হোক, একেবারে স্বচ্ছভাবে হোক তদন্ত, সে সমস্ত কিছুর দাবি জানিয়ে এবার সুপ্রিম কোর্টে গেলেন নিহত চিকিৎসকের মা বাবা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এর আগেও আলিপুর কোর্টে আমরা দেখেছি নিহত চিকিৎসকের মা বাবা তারা ৩৫টি প্রশ্ন তুলেছিলেন, যেখানে কিন্তু এই বিষয়টাও ছিল যে সিবিআই তদন্তে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে অসঙ্গতি। সেই প্রশ্ন নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। দেখো, একেবারেই সেই সমস্ত অসঙ্গতিগুলোকে হাতিয়ার করেই পরিবারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। নতুন করে আবেদনপত্র দাখিল করা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে আরজিকর কাণ্ডের যে মূল মামলার শুনানি যখন হবে সেই সময় একত্রে এই আবেদনের বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আইনজীবীদের অভিমত। এখন তুমি জানো যে পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ, আলিপুর কোর্টে কেন কলকাতা হাইকোর্টেও আলাদা করে একটি মামলা করে করা হয়েছিল যে সিবিআই এর তরফ থেকে কোথায় কোথায় খামতি রয়েছে, কোথায় কোথায় সিবিআই এর ভূমিকা তারা সন্তুষ্ট নন, কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে সেগুলো তারা চিহ্নিত করেছিলেন এবং তারা বলেছিলেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হোক। কিন্তু বিচারপতি ঘোষ তখন স্পষ্ট করে বলেছিলেন যে দুটি হায়ার ফোরামে, অর্থাৎ একটা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এবং অপরটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা বিচারাধীন রয়েছে। ফলে তো যেখানে দুটি উচ্চ আদালতে এই মামলা বিচারাধীন রয়েছে, তখন সেখানে সিঙ্গেল বেঞ্চ বা একক বিচারপতির পক্ষে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়। তাই সে কারণেই তিনি বলেছিলেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে এ বিষয়ে মতামত বা পরামর্শ নিয়ে আসার পরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অনুমতি দিলে তারপরেই তিনি এই মামলা গ্রহণ করতে পারেন। এখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি যখন এই পরামর্শ দিচ্ছেন, তারপরেই আমরা দেখলাম যে আজকে পরিবারের তরফ থেকে তারা একই ধরনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে তারা খুব স্পষ্ট করে যে কথাগুলো কলকাতা হাইকোর্টে বলেছিলেন, যে কথাগুলো আলিপুর আদালতে বলেছিলেন, সেই কথাগুলি কিন্তু তারা সুপ্রিম কোর্টেও বলছেন। অর্থাৎ সিবিআই এর ভূমিকায় তারা কোথায় কোথায় সন্তুষ্ট নন এবং সিবিআই কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে, সিবিআই এর কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে, সেই গোটা বিষয়টা তারা সুপ্রিম কোর্টের কাছে পেশ করবেন এবং তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে।